আমি জানি তুমি আমার প্রতি দুর্বল। না, মোটেও না। আমি আপনার প্রতি কখনোই দুর্বল নই। আগেও ছিলাম না, আর না তো এখন। সাময়িক মোহ ছিল, ভুল করেছি আমি। ওই আপনার কথায় ফিজিক্যাল নিডসের জন্যই। তুই মিথ্যে বলতে পারো না রিদি। তোমার চোখ তার উৎকৃষ্ট প্রমাণ। তুমি যে আমার উপর দুর্বল তাও অস্বীকার করতে পারবে না। সে যাই হোক, আমার কিন্তু তোমার প্রতি ইভেন দুনিয়ার কোনো কিছুর ওপরই মোহ নেই। না হলে আব্বা আম্মাকে ছেড়ে এভাবে জীবনের বেশিরভাগ সময় নিজের মর্জি মতো একা কাটিয়ে দিতে পারতাম না। খুব পাষাণ আমি, তোমার ধারণারও বাইরে। আমি জানি আপনাকে। না, তুই জানো না। ইভেন কেউই আমাকে জানে না। আমাকে পড়তে পারার ক্ষমতা তোমার নেই, জগতের কারোরই নেই। হৃদির এবার মুখ শক্ত হয়ে এলো। নিজেকে ঠিকঠাক করে উঠে দাঁড়ালো ও। আজ কান্না আসছে না হৃদির, তবে নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে। চূড়ান্ত শিক্ষা বোধহয় হওয়ারই ছিল। এতটুকু জব্দ না হলে হতো না। আজ হৃদি স্বেচ্ছায় পরাজিত হয়েছে, নিজেকে নিজে ডুবিয়েছে। উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে শক্ত গলায় আরবিনকে বলল, আমি আপনাকে ডিভোর্স দিব। এত কিছুর পরেও? আমার জন্য তেমন কোনো ব্যাপার নয়। যদি তোমার পেটে আমার বাচ্চা আসে তখন? তখন কি করবে? আরবিন কৌতূহলী হয়ে প্রশ্ন করে। হৃদি তবু শক্ত গলায় জবাব দেয়, তবু ডিভোর্স দিব। তাছাড়াও বাচ্চা কাচ্চা হওয়ার তো কিছু হয়নি আমাদের মধ্যে। আরবিন আবারও হেসে বলল, জানি, বাজিয়ে দেখছিলাম তোমাকে। এই স্বভাবটা ইউনিট কমান্ডারের থেকে পাওয়া। তিনিও মানুষকে বাজিয়ে দেখতে খুব ভালোবাসেন। সে যাই হোক, আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি, এটা শেষ কথা। কনফার্ম থাকুন। পারবে না তুমি? আলবাত পারবো। আপনার মতো মানুষের সাথে সংসার করা সম্ভব নয় আমার পক্ষে। কি ঘৃণা হচ্ছে এখন আমার প্রতি? হ্যাঁ, প্রচন্ড। পারলে এখন খুন করতে আমাকে। সত্যিই করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত করতে পারছি না। সমাজের মানুষ যে আমার উপরেই ছিছি করবে। আরবিন সোজা হয়ে বসে। হৃদি আবারও বলল, আমার ফ্রেন্ড ভুল কিছু বলতো না, জানেন। ও আমাকে সব সময় সতর্ক করে গেছে। এই ডিফেন্সের লোকেরা খুব বদমাশ, চতুর আর চরিত্রহীন হয়। আমি তখন অতটাও মানিনি ওর কথা, সতর্ক হইনি। কিন্তু আজ আপনার আচরণ, কর্মকাণ্ড কথাটা শতভাগ প্রমাণ করে দিল। আমি আপনাকে ঘৃণা করি অরবিন। প্রচন্ড ঘৃণা হচ্ছে আপনার ওপর। এমন কেন আপনি? একটা মানুষ এমন হয় কিভাবে কিভাবে? হৃদি ধাক্কা দিল আরবিনকে। আরবিনের কোনো প্রতিক্রিয়া নেই, মুখের ভাবভঙ্গি স্বাভাবিক। মৃদু হেসে বলল, তুমি আমাকে বুঝতে পারবে না রিদি, কেউই পারে না, প্রয়োজন নেই। তবে দোষ তুমি করেছো। আমি কি বলেছিলাম তোমাকে আমার কাছে আসতে? জোর করেছিলাম কখনো? করিনি তো। তুমি দুর্বল হয়েছো প্রতিবার। এটা আমার দোষ? হ্যাঁ হ্যাঁ, সব আমার দোষ, সব। আপনি খারাপ না, খুব ভালো মানুষ আপনি। আর ভালো খারাপের মেলে না। এজন্য আমি আপনাকে ডিভোর্স দিব, এবং সেটা খুব তাড়াতাড়ি। তোমার ধারণা ভুল। আমি খারাপ লোক, তুমি খুব ভালো মেয়ে। আমার আবার এক স্থানে বেশি দিন মোহ থাকে না, বুঝলে? এটা আমার দোষ। তাই চাই না তোমার মতো একটা ভালো মেয়ে আমার সাথে থেকে বকে যাক। বকে যাওয়া মানে বোঝো? এই ধরনের বকে যাওয়া তেমন নয়, এতে কষ্ট পেতে হয় বেশি। তাছাড়া তোমার তো খুব সমস্যা আমার প্রফেশনের জন্য, তাই না? তাহলে ডিভোর্স দিতে চাইলে আমারও কোনো অসুবিধা নেই। হৃদি আর কিছু শোনার বাকি নেই। যা কিছু শোনার দরকার সব শোনা হয়ে গেছে ওর, এবং একটু বাড়তি শুনেছে। আর কিছু অবশিষ্ট নেই উন্মুক্ত হওয়ার মতো। দুজনের হৃদয়ের কথাই উন্মোচিত হয়েছে। আরবিনের মনোভাব বোঝা হয়ে গেছে হৃদির। ঘৃণায় ঘা ঘিন ঘিন করছে ওর। কি চরম অপমান! এতটা অপমানিত হৃদি ওর জীবনে কখনো হয়নি। এর থেকে মৃত্যু বুঝি ভালো। না, ভালো না, বরং বেঁচে থাকা সুন্দর। হৃদি আজ থেকে সুন্দরভাবে বাঁচবে বলে সিদ্ধান্ত নিল। নিজের জীবন থেকে আরবিন নামটা পুরোপুরি মুছে ফেলবে, কোনো অস্তিত্বই রাখবে না। একসাথে কিছুদিন থাকলেও আরবিনকে কোনো গুরুত্ব দিবে না, ওকে চিনবেই না। সব কিছু ভুলে গিয়ে সামনে এগোবে। জীবনে কিছু একটা করবে, অবশ্যই করবে।
আরবিনকে দেখিয়ে দিবে। হৃদি মনে মনে পণ করলো আরবিনের সঙ্গে আর একটা কথাও বলবে না। ভোর হতেই তাড়াহুড়োয় বেরিয়ে পড়তে হলো আরবিনের সাথে। হৃদিকে নিয়ে আরবিন মূল সড়কে উঠে এগোলো সামনের দিকে। কপাল ভালো, পকেটে মানিব্যাগটা ছিল অন্তত। একটা ট্রাক থামলো পথিমধ্যে। তাদেরকে মোটামুটি কিছু ঘটনা চেপে দিয়ে সমস্যার কথা বলতেই তারা ওদেরকে ট্রাকে নিতে রাজি হলো। এসব জায়গায় সহজে ছোটখাটো যানবাহন বা বাস ধরা যায় না। ট্রাকে চড়ে এখান থেকে মধুপুর অবধি যাবে, ওখান থেকে সোজা ক্যান্টনমেন্টে। প্রতিমধ্যে হৃদি আর একটাও কথা বলল না আরবিনের সাথে, ওর দিকে মুখ ঘুরিয়েও তাকালো না। তাতে অবশ্য আরবিনের কোনো তোয়াক্কা নেই, কোনো তোয়াজও করলো না। ফোন নিয়ে কি যেন করতে লাগলো ও। একবার কাকে কল দিল, সম্ভবত ড্রাইভারই হবে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে একটা খাস বাংলা গালি দিল ড্রাইভারকে। বোঝাই যাচ্ছে রাগের মাথায় গালিটা দিয়েছে। তবু হৃদি চোখ বড় বড় করে আর চোখে দেখলো ওকে। তারপরে তাচ্ছিল্য স্বরে বলল, ছি, এও দেখতে বাকি ছিল। গালিগালাজ প্রায় সব পুরুষ মানুষই দেয়। আমার আব্বুকে কখনো দেখিনি গালি দিতে। তাহলে তো তোমার আব্বু অত্যন্ত ভালো মানুষ, তবে আমি অত ভালো মানুষ নই। ঘৃণা করার আর কোনো কারণ বাকি নেই দেখছি। করতে থাকো ঘৃণা, আমাকে সহ্য করতে পারবে না আগেই বলেছি, ডিভোর্সই দাও বরং বেঁচে যাবে। হ্যাঁ, তাই দেব। হুট করে সম্ভব নয়, একটু সময় প্রয়োজন। আমার অ্যাডমিশন কোচিং শুরু করব এখানে। অ্যাডমিশনের পরে ঢাকায় ফিরে ডিভোর্সের জন্য মামলা করব। ওকে করো, ফুল সাপোর্ট পাবে আমার তরফ থেকে, চিন্তার প্রয়োজন নেই। হৃদি আর কথা বাড়ালো না। আরবিনকে কেমন যেন অচেনা লাগছে। খুব বেশি আগের মানুষটার সাথে এই মানুষটার একটুকু মিল নেই, একটুকু না, কি যেন একটা হয়েছে আরবিনের। তবে এতটুকু তো বুঝে গেছে আরবিন পাষাণ, খুব পাষাণ। হৃদিও এবার শক্ত হবে, ইংরেজিতে যাকে বলে স্ট্রং। হৃদি এবার নিজেকে চিনবে, নিজেকে জানবে। যথেষ্ট শাস্তি পাওয়া হয়েছে ওর, ভুলের মাসুল গুনবে না আর, বরং ভুলগুলো চিনে রাখবে প্রতি পদে পদে। আরবিন কেউ নয় ওর। এই জঘন্য সত্যিটা হৃদি আজ বুঝিয়ে গিয়েছে। আর দুর্বল হবে না ও, আরবিনের চাহিদাকে প্রশ্রয় দেবে না, নিজেও ভুল করবে না, মোহ কাটিয়ে বেরিয়ে আসবে। মাইক্রোবাসটা পাওয়া গেল মধুপুরের বাইরে। ড্রাইভার গাড়িটা সড়কের পাশেই একটা পেট্রোল পাম্পে স্ট্যান্ড এরিয়ায় রেখে টঙ্গের দোকানে বসেছিল। সারা রাত অপেক্ষা করছে পেট্রোল স্টেশনেই। এতগুলো টাকা পাওনা না নিয়ে নড়া যায় না। আর ড্রাইভার লোকটা অতি বিশ্বস্ত আরবিনের। এজন্য লোকটা আশায় ছিল আরবিন আসবেই। রাতে কয়েকবার নাকি ফোনও দিয়েছিল আরবিনের নাম্বারে, কিন্তু ফোনে সংযোগ পাওয়া যাচ্ছিল না। দেখা হওয়ার পর আরবিনকে জিজ্ঞাসা করতেই আরবিন জানালো ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই যোগাযোগ করা সম্ভব হয়নি। আরবিন আর হৃদি মাইক্রোতে উঠল আবারও। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর ঘন্টা দুয়েক অপেক্ষা, তারপর শুরু হবে তাদের এক নতুন জীবনের। সামনে আসন্ন ভবিষ্যতে কি অপেক্ষা করছে ওদের জন্য তা ওরা কেউই জানে না। অথচ দুজন পরিকল্পনা করে রেখেছে ভিন্ন ভিন্ন বিচ্ছেদের পরিকল্পনা। আমার নিজেকে এখন নিজেরই প্রচন্ড অসহ্য লাগছে রে সাইফা। তুই শান্ত হ না, একটু মাথা ঠান্ডা কর। এখন ওখানে আছিস কিভাবে তুই? ওই রকম একটা লোকের সাথে ডিভোর্স দিয়ে চলে আয়। সবকিছু মুখে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। তুই একবারও ভেবে দেখেছিস সংসার জীবনের শুরুতেই যদি আমি সবকিছু ছেড়ে ছুড়ে নিজের বাড়িতে ফিরে যেয়ে ডিভোর্সের কথা তুলি, তখন আমাকে জবাবদিহি করতে হবে না? আর জবাবদিহিটা অবশ্যই স্ট্রং হতে হবে, না হলে মনুষ্য সমাজ পারলে আবার আমাকে এখানে ভেড়াবে, উপরন্ত দোষারোপ করবে আমাকে। আর ওই লোক নির্দোষ, মহান আখ্যা পেয়ে যাবে। কিন্তু আমি তা কখনোই হতে দিব না। পরাজিত হওয়ার চেয়ে লজ্জার আর কিছু নেই। একবার এই সম্পর্ক আনুষ্ঠানিক ঘোষণায় শেষ করলে তার জোড়া লাগানোর ন্যূনতম রুচিবোধ আমার কখনোই জন্মাবে না। তাছাড়াও আঘাত যা পাওয়ার যথেষ্ট পেয়েছি, একটু ফিরিয়ে না দিলে চলে কি করে? না হলে তো আমি মরেও শান্তি পাবো না। তার মানে? সাইফার কথা পুরোটা শেষ করতে দেয় না হৃদি, মাঝখানে বাধা দিয়ে বলে, হ্যাঁ, ওই লোককে তার প্রাপ্য শাস্তি না দিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। 3টা মাসের মতো সময় হাতে আছে আমার। ওনার জীবন ছারখার করে দিয়ে তবেই ডিভোর্স দেব। আর ডিভোর্সের আগে
নারী নির্যাতনের মামলাও। তখন দেখব স্বাধীন চাকরি কিভাবে টিকে থাকে, যেই চাকরির জন্য আজ এত নিকৃষ্ট ব্যবহার। সাইফা ফোনের ওপাশ থেকে বলে, দুলাভাই এখন কোথায়? তুই ফোনের মধ্যে না, বিলিভ মি, সামনাসামনি থাকলে এখন তোর গালে দুই গালে ঠাটিয়ে দুটো চড় মারতাম। দুলাভাই কিরে? কিসের দুলাভাই? তোর স্বামী মানি না আমি। ভোর রাতের ওই কথাগুলোর পরেই আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করি না, আর মন থেকে পরিত্যাগ করে দিয়েছি। আমার জীবনে তার আর কোনো অস্তিত্ব থাকবে না, সব মুছে দিব। এখানে থাকছিও শুধুমাত্র ওই দুটো কারণে, ডিভোর্স দেওয়ার জন্য কিছু উপযুক্ত জবাবদিহি দিতে, আর তাকে অতিষ্ঠ বানিয়ে শেষ করে দিয়ে যাওয়ার জন্য। এই ফ্ল্যাটে থাকবো পেইন গেস্টের মতো, দুটো বেডরুম। আমি আরেকটাতেই নিজের থাকার ব্যবস্থা করেছি। সাইফার সাথে আরও কিছুক্ষণ টুকটাক কথাবার্তা হলো হৃদির। তারপর কল কেটে নিজের ঘর সাজানোয় ব্যস্ত হলো ও। সকালে কোয়ার্টারে আরবিনের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে এসেছে হৃদি। ওর পরিকল্পনা ছিল আলাদা থাকার, সৌভাগ্যবশত পেয়েও গেল আরেকটা ভিন্ন ঘর। একটাতে আরবিন থাকে বরাবরের মতো, আরেকটা বন্ধ। হৃদি বন্ধ ঘরটা বেছে নিল। ফ্ল্যাটে এসে সোজা নিজের লাগেজ নিয়ে ওই ঘরে চলে আসলো। আরবিন অবশ্য কিছু বলেনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাইফার সাথে কথা বলে এখন কাজে লেগে পড়েছে হৃদি। যথেষ্ট সহজ স্বাভাবিকও, দেখে মনেই হয় না মেয়েটার উপর গত রাত থেকে এত কিছু গিয়েছে। আরবিন কোয়ার্টারে নেই। হৃদি এ ঘরে যে এসেছে বেরিয়ে জিজ্ঞাসা করেনি যে আরবিন কোথায় গেছে। তবে হৃদির ঘরের দরজা খোলা থাকায় হৃদি শুধু দেখেছে আরবিন খাকি ইউনিফর্ম পরে বেরিয়েছে ফ্ল্যাট থেকে। হৃদি এবার বিছানা থেকে নেমে বের হলো ঘর থেকে। এগিয়ে গিয়ে দেখলো ফ্ল্যাটের দরজা লক করে রেখে গেছে আরবিন। হৃদির তাতে ন্যূনতম হেরফের হলো না। মেজাজ যথেষ্ট ফুরফুরে রাখার চেষ্টা করে সোফায় গিয়ে বসলো ও। ফোন বের করে একটা হরর মুভি ডাউনলোড করে দেখতে শুরু করলো। হৃদি নিজেকে ওয়াদা করেছে যে আজ থেকে তো ও ভালোভাবে বাঁচবে, কোনো কিছুর পরোয়া করবে না, কাউকে নিয়ে ভাববে না। বিয়ের আগে হৃদি যেমন ছিল আবারও তেমনই হয়ে যাবে পুরোপুরি। হৃদি ভাবলো আজই বের হবে উদ্ভাস সিলেট ব্রাঞ্চের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। বসে থাকার সময় নেই ওর। ভালো স্টুডেন্ট, পরীক্ষাও ভালো হয়েছে যেহেতু ভালো রেজাল্টেরও আশা করা যায়। তারপর ভার্সিটি না হয় মেডিকেল, এই জন্য অ্যাডমিশন কোচিং করা অবশ্য ভাবি। তবে আরবিন যদি দুপুরের মধ্যে না ফেরে তবে হৃদি কল দিয়ে ঢেকে এনে দরজার লক খোলাবে ওকে দিয়ে। কষ্ট করবে একটু, অবশ্য এতে মনে মনে খুব আনন্দই হবে ওর। হৃদি আর বেশি পরিশ্রমের প্রয়োজন করলো না। আরবিন না ফিরলেও দুপুর নাগাদ ফ্ল্যাটের আরেকটা চাবি আরবিনের ঘরে একটু সময় নিয়ে খুঁজতেই ওয়ার্ড্রপের উপর পেয়ে গেল ও। চাবির সাহায্যে লক খুলে বাইরে বের হলো। হৃদি কোয়ার্টার থেকে ব্যাগ নিয়ে বেরিয়েছে। ব্যাগে কয়েক হাজার টাকা রাখা আছে সযত্নে। হৃদি একটা সিএনজি ধরে উদ্ভাস কোচিং সেন্টারের নাম বলতেই ড্রাইভার উঠে বসতে বলল। উদ্ভাস পরিচিত কোচিং সেন্টার, এমনকি সারা দেশে বিখ্যাত, তাই সেটার লোকেশন জানা সবার জন্য স্বাভাবিক ব্যাপার। যদি এমনটা না হতো তাহলে হৃদির হয়তো কাউকে প্রয়োজন পড়তো সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আপেক্ষিকভাবে দেখতে গেলে আরবিনকেই, কিন্তু আরবিনের সহযোগিতা ও কোনোভাবেই নেবে না, মরে গেলেও না। ফোনটা ব্যাগে রেখেছে হৃদি, সাইলেন্ট করা ছিল, তা ওর খেয়াল নেই। একটা ইংলিশ কোচিংও শুরু করতে হবে। প্রথমে উদ্ভাসে যাবে আগে। সিএনজি করে উদ্ভাসের সিলেট ব্রাঞ্চের সামনে আসার পর ভাড়া চুকিয়ে হৃদি আশেপাশে দোকানদারের কাছ থেকে ভালোভাবে শুনে নিশ্চিত হয়ে নিল। তারপর সামনের সুবিশাল 4 তলা ভবনের দিকে পা বাড়ালো। উদ্ভাসে আজ শুধু ভর্তি হয়েছে হৃদি, তবে ক্লাস করবে আগামীকাল থেকে। স্যারের সাথে কথাবার্তা শেষ করে সেখান থেকে বের হয়ে এবার রিক্সা ধরল ও। ইংরেজি কোচিংয়ের একটা বিজ্ঞাপন আগেই দেখেছিল। বিজ্ঞাপন অনুযায়ী ঠিকানা বলতেই রিক্সাওয়ালা রওনা হলো সেই পথে। সিলেট শহরের হৃদির আজ প্রথম দিন। অচেনা শহর, অচেনা মানুষজন। হৃদির এখন ভয় পাওয়ার কথা, কিন্তু ওর এতটুকু ভয় ভীতি হচ্ছে না, বরং হঠাৎ করেই ওর খুব বেশি সাহস বেড়ে গেছে যেন। ওর একটাই মনোভাব, এখন থেকে ওকে একাই নিজের পথে চলতে হবে, লড়াই করে যেতে হবে। কাউকে প্রয়োজন নেই ওর। ও নিজেই নিজের ঢাল হয়ে দাঁড়াবে, নিজেকে আগলে রাখতে শিখে নেবে, কোনো কিছুর তোয়াক্কা করবে না।
নিজের মন মতো মুক্তভাবে চলাফেরা করতে শুরু করছে আজ থেকে। আরবিনের কথা তো ভুলেও মাথায় আনছে না একবারও। গুড লার্স কোচিং সেন্টার। হৃদি ফোন গ্যালারিতে ঢুকে ফটো ভালোভাবে দেখে নিল একবার। হ্যাঁ, ঠিকঠাক জায়গাতেই এসেছে। মূল শহরের উপরেই কোচিংটা অবস্থিত। এর অনেক নাম ডাকও রয়েছে। হৃদি আর সময় নষ্ট না করে ভেতরে চলে গেল। ওখানেও আজ ভর্তি হয়ে যাওয়ার পরিকল্পনা। ক্লাস করার ইচ্ছে রয়েছে আগামীকাল থেকে। কোচিংয়ের অফিস রুমে পরিচালক বসেছিল, হিকমত আলী স্যার। হৃদি সোজা গিয়ে তার সামনে দাঁড়ালো। স্যার ব্যস্ত হয়ে বসতে বললেন ওকে। স্যারের নির্দেশ পেয়ে হৃদি বসলো চেয়ারে। স্যারকে ওর দরকারের কথা জানাতেই স্যার কোঅপারেট করলেন। হৃদির হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে বললেন, এটা পূরণ করে জমা দাও এখানে, তাহলেই তোমার ভর্তি কনফার্ম হবে। তাছাড়া ব্যাগ নিয়ে এসেছো যখন, তখন ক্লাস করেই যাও না হয়। এই পাপন, ওকে ক্লাসরুমটা দেখিয়ে দাও তো। আরেকজন স্যারকে ডেকে হৃদিকে ক্লাসরুমে দেখিয়ে দিতে বললেন হিকমত স্যার। হৃদি কিছু বলল না, অর্থাৎ নীরবতা সম্মতির লক্ষণ। আজ বরং ক্লাস করে তারপরই কোয়ার্টারে ফিরবে। এত তাড়াহুড়ার কি আছে? হৃদি ভীষণ ক্লান্ত। কোয়ার্টারের অনেকগুলো অ্যাপার্টমেন্ট, দোতলার ফ্ল্যাটটা ওদের। ক্লান্ত শরীর টেনে বিধ্বস্ত পায়ে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো হৃদি। রেলিং ধরে ধরে হাঁটছে ও, এতটা বেশি ক্লান্ত। মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ হলো। মাগরিবের আজানের পরপরই কোচিং ছুটি দিয়েছে। তবে একটা বিষয়, আজকের জন্য ওর ফিরতে ফিরতে আরও 1 ঘন্টা দেরি হয়েছে। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। অবশ্য হৃদির তাতে কোনো তোড়জোড় নেই, দুশ্চিন্তাও নেই। চাবি একটা হৃদির কাছেই ছিল, কিন্তু ফ্ল্যাটের সামনে আসতেই ও দেখতে পেল ফ্ল্যাটের দরজা আট করে খোলা। ভীষণ অবাক হলো হৃদি। এ সময় আরবিন এসেছে বুঝি। অবশ্য হৃদির তাতে কিছু যায় আসে না, কোনো মাথা ব্যথাও নেই। ভেতরে ঢুকেই সোজা নিজের ঘরে যেয়ে দরজা আটকে দিবে। তারপর পরের দিন আরবিন কোয়ার্টার থেকে বের হলেই না হয় দরজা খুলবে। তবে ভালোই হবে, ওই লোকের মুখ আর দেখতে হবে না ওকে। এমন একটা পরিকল্পনা নিয়ে ভেতরে ঢুকে দরজা ভিড়িয়ে সামনে এগিয়ে গেল হৃদি। ও জানতো না সামনে কি হতে চলছে। ড্রয়িং রুমের মাঝামাঝি এসে উপস্থিত হতেই চমকালো হৃদি। আরবিন 2 হাতে কপাল চেপে ধরে সোফায় বসে আছে, মাথা নুয়ে করে। কি মারাত্মক বিধ্বস্ত লাগছে ওকে। চুল এলোমেলো, হাতের তালুতে সদ্য কাটা দাগও চোখে পড়ল হৃদির। ভীষণ ক্ষত, এড়িয়ে যাওয়ার নয়, তাতে তাজা রক্তের দাগ স্পষ্ট। একটা কাচের লম্বা ফুলদানি নিচে পা পোষের উপর ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। কাচের টুকরোগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালেও হৃদি ফুলদানিটা সেন্টার টেবিলের উপরে রেখেছে। দুপুরের আগে বের হওয়ার সময়ও পরিপাটি দেখে যাওয়ার ফ্ল্যাটের এক অংশে এমন বিধ্বস্ত অবস্থা, আর আরবিনকে এমনভাবে বসে থাকতে দেখে ভীষণ অবাক হলো হৃদি। আরবিন তখনও ওর উপস্থিতি টের পায়নি। তবে হৃদি আরো ভয়াবহ দুঃসাহসে একটা কাজ করে ফেলল। এগিয়ে গিয়ে আরবিনের অমন অবস্থাকে তোয়াক্কা না করে নিচু হয়ে ফ্লোরে বসে ফুলদানি একটা বড় ভাঙ্গা টুকরো হাতে নিয়ে বলল, এমা, ফুলদানিটা ভাঙলো কিভাবে? ইস, কত সুন্দর দেখতে ছিল ফুলদানিটা। হৃদি ফুলদানির টুকরোটা হাতে নিয়ে বড় দুঃখ করতে লাগলো, যেন কতদিনের সযত্নে রেখে যাওয়া জিনিস ওর। আরবিন হৃদির কণ্ঠস্বর কাছ থেকে পেয়ে চকিত মাথা তুলে তাকায়। মুখ রক্তিম হয়ে উঠেছে ওর, চোখ লাল, কপালের শিরা ফুলে গেছে, চোয়াল শক্ত। আরবিনের এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকে রইল হৃদি। পরপরই কি যেন মনে করে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো উল্টো পথে। আরবিন সঙ্গে সঙ্গে উঠে ওর হাত টেনে ধরে থামিয়ে দিল। হৃদি ঘুরে তাকালো আরবিনের দিকে, ভ্রু কুঁচকে বিরক্তিকর চাহনিতে। আরবিন যথেষ্ট শান্ত তবে গম্ভীর স্বরে হৃদিকে প্রশ্ন করে, কোথায় ছিলে তুমি? কোচিংয়ে গিয়েছিলাম, আর কোথাও যাব? আর কোথায় যাব? ফোন কোথায় তোমার? ফোন? ফোনের প্রসঙ্গ আসতেই হৃদি সেটা খোঁজ করতে লাগলো। কাঁধের ব্যাগ নামিয়ে শেষ পকেট থেকে ফোনটা বের করলো ও। কোচিংয়ে ক্লাস করার সময় থেকে শুরু করে গত 3.5 ঘন্টা ফোন ধরা হয়নি ওর। আরবিন এবার বুকে হাত গুজে দাঁড়িয়ে হৃদিকে আদেশ করলো, লক হলো ফোনের। হৃদি কোনো জবাব দিল না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তর্ক না করে বরং ফোনের লক খুলল ও। আরবিন আবারও বলল, কন্ট্যাক্ট লিস্টের রিসেন্ট কল অপশনে যাও। হৃদি গেল সেখানে। বড় বড় চোখে দেখলো আরবিনের 113টা মিস কল উঠে রয়েছে ফোন স্ক্রিনে।
113টা মিস কল। ডাটা অন ছিল রিদির। নোটিফিকেশনও আসতেই চেক করে দেখল হোয়াটসঅ্যাপে আরবিনের অগত্য মেসেজ। রিদির আর সেগুলো পড়ে দেখার সময় বা সুযোগ কোনোটাই হলো না। তার আগেই আরবিন ওর হাত থেকে টান মেরে ফোনটা কেড়ে নিয়ে ঠাস করে ফ্লোরের উপর ফেলল, এতটাই জোরে যে শব্দে কেঁপে উঠল রিদি। পিছিয়ে গেল কিছুটা, ভয়ে মুখ রক্তশূন্য হয়ে গেল। আরবিন এবার শক্ত করে রিদির কাঁধ চেপে ধরল দু হাতে, খুব হিংস্রভাবে। ব্যথায় কুকড়ে উঠল রিদি। উফ শব্দ করতেই আরবিন আরও খামচে ধরল ওর কাঁধ, দাঁতে দাঁত পিষে বলল,